আমাদের এক্সক্লুসিভ সব অ্যানিমেটেড গল্প এখন সরাসরি উপভোগ করতে পারবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট animatedStoriesBD.com-এ। রাত 2টো। উত্তর পশ্চিম কোণ থেকে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ো হাওয়া আর পুরনো কাঠের জানালার খটখট শব্দ মিলে আরিয়ানের স্টুডিওতে এক অদ্ভুত অস্বস্তিকর সুর তৈরি করেছে। আরিয়ান ক্যানভাসের সামনে দাঁড়িয়েছিল। তার ডান হাতে একটা দামি 0 সাইজ তুলি, কিন্তু তার হাতটা প্রচণ্ড কাঁপছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। স্টুডিওর দরজায় একটা খটখট শব্দ হলো। আরিয়ান চমকে উঠল, কিন্তু পেছনে তাকালো না। তবে তার ঘাড়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। দরজায় দাঁড়িয়ে নীলা। তার পরনে একটা সাদা সুতির শাড়ি। তার চোখ দুটো কেমন যেন নিষ্প্রাণ, যেন বহু বছর ধরে সে ঘুমায়নি। আরিয়ান, তুমি কি এখনো ওই আয়নাটার দিকে তাকিয়ে আছো? আরিয়ান ধীরে ধীরে তুলিটা নামিয়ে রেখে ঘুরে দাঁড়ালো। আরে নীলা, তুমি ঘুমাওনি কেন? আর আয়নাটা, ওটা তো একটা সাধারণ ভিক্টোরিয়ান অ্যান্টিক পিস। ওটার দিকে তাকিয়ে থাকবো কেন? আমি পেইন্টিং করছি। নীলা একটু এগিয়ে এলো, তারপর বলল, মিথ্যে বলো না আরিয়ান। গত 3 দিন ধরে তুমি এই স্টুডিও থেকে বের হওনি। বাথরুমে যাওয়ার নাম করে উঠছো শুধু। তুমি ওই আয়নায় এমন কিছু দেখছো যা আমি দেখতে পাচ্ছি না। তুমি কার সাথে কথা বলো রাতে? আরিয়ান খানিকটা বিরক্ত এবং উত্তেজিত হয়ে বলল, ওফ নীলা, মাঝরাতে এসে তোমার এই সাইকো থ্রিলারের ডায়লগ বন্ধ করবে? সামনে আমার একক চিত্র প্রদর্শনী, জানো তো। গ্যালারি 1-এ আমার 10টা নতুন পেইন্টিং দেওয়ার কথা। হাতে মাত্র 2 সপ্তাহ বাকি আছে। পেইন্টিং করছো? কিন্তু ক্যানভাসের রং কই আরিয়ান? পুরো ক্যানভাসটাই তো ধবধবে সাদা। গত 3 দিন ধরে তুমি এই সাদা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে শূন্যে তুলি চালাচ্ছ। আরিয়ান ক্যানভাসের দিকে তাকালো। তার চোখ দুটো কটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সত্যি, সেখানে কোনো রং নেই, কোনো অবয়ব নেই। কিন্তু তার স্পষ্ট মনে আছে, সে তো সারা রাত ধরে রক্তবর্ণ লাল আর কুচকোচে কালো রং দিয়ে একটা সুন্দর মুখ এঁকেছিল। সে তো নিজের আঙ্গুলটা কেটেও কিছুটা রক্ত ঢেলেছিল রঙের বাটিতে। তবে এই ক্যানভাস সাদা কেন? আরিয়ান বলল, এটা এটা অসম্ভব। এটা হতে পারে না। আমি তো আঁকছিলাম, আমি স্পষ্ট দেখেছিলাম লাল রংটা ছড়িয়ে পড়ছে। তুমি আঁকছিলে না আরিয়ান। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করেছিলে। আমি দরজার ওপাশ থেকে কান পেতে শুনেছি। তুমি মায়ার নাম ধরে ডাকছিলে। আমি কার নাম ধরে রাখছিলাম? পাগল হয়েছে তুমি? মায়া 3 বছর আগে মারা গেছে। তার নাম আমি মুখে নেব কেন? কারণ তুমি বলতে সে আজকেও আসবে। তাকে মুক্তি দিতে হবে। কে সে আরিয়ান? কার কথা বলছো তুমি? কার মুক্তি চাইছো? আরিয়ানের পুরো শরীর কাঁপতে লাগলো। স্টুডিওর তাপমাত্রা যেন এক ধাক্কায় মাইনাসে নেমে গেছে। নীলা আর তার দিকে না তাকিয়ে যেভাবে এসেছিল সেভাবেই ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন সকাল 10টা। ঝড়ের পরে আকাশটা মেঘলা হয়ে আছে। আরিয়ানের বসার ঘরে বসে আছেন ডাক্তার জামান। আরিয়ানের ফোন পেয়ে সে নিজের চেম্বার বাদ দিয়ে ছুটে এসেছে। আরিয়ানের চেহারা ভাঙা, চোখের নিচে কালি। ডাক্তার জামান বলল, আরিয়ান, তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই টানা 1 সপ্তাহ ঘুমাসনি। কি হয়েছে বলতো? ফোনে অমন পাগলের মতো চিৎকার করছিলি কেন? জামান বন্ধু, আমি বোধহয় আর বাঁচব না। আমি পাগল হয়ে যাচ্ছি। নীলা নীলা ইদানিং খুব অদ্ভুত আচরণ করছে। ও বলছে আমি নাকি রাতে কার সাথে কথা বলি। ও বলছে আমি নাকি আয়নার দিকে তাকিয়ে থাকি। ডাক্তার জামান সোফায় হেলান দিয়ে আরিয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের চোখ তার। নীলা কি ভুল কিছু বলেছে? তুই কি সত্যি আয়নার সামনে কিছু দেখিস? আরিয়ান হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, ও বলে আমি নাকি আয়নাতে মায়ের সাথে কথা বলি। জামান স্তব্ধ হয়ে গেল। মায়ার নামটা এ বাড়িতে একটা নিষিদ্ধ শব্দের মতো।
জামান বলল, মায়া, আরিয়ান, তুই আবার পুরনো ট্রমার ভেতরে ঢুকে যাচ্ছিস। মায়া তো নেই, ওটা তোর হ্যালুসিনেশন। তুই অপরাধ বোধে ভুগছিস, কারণ মায়ার মৃত্যুর ঠিক পরপরই তুই নীলাকে বিয়ে করেছিলি। না জামান না, ওটা অপরাধ বোধ নয়। মায়া কথা বলে, ও বলে নীলা ভালো মেয়ে নয়। ও বলে নীলা নাকি ওকে খুন করেছে, আর এখন নীলা আমাকেও মেরে ফেলবে। ঠিক তখনই নীলা ঘরের ভেতরে ঢুকলো। তার হাতে একটা রূপোর ট্রে, তাতে 3টে চায়ের কাপ আর একটা প্লেটে কিছু কাটা আপেল। নিন ডাক্তার সাহেব, চা নিন। আরিয়ান, তুমি চাকুটা কোথায় রেখেছ? রান্নাঘরের বড় অ্যান্টিক চাকুটা। আপেলগুলো কাটতে গিয়ে খুঁজে পেলাম না, তাই বটি দিয়ে কাটতে হলো। আরিয়ান চায়ের কাপ নিতে গিয়ে থমকে গেল। তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে ভালো করেই জানে গতকাল রাতে সে নিজেই রান্নাঘর থেকে ওই ধারালো চাকুটা এনে নিজের বালিশের নিচে লুকিয়ে রেখেছিল। কেন রেখেছিল সে নিজেও জানে না। নীলা জামানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীকে একটু বোঝান। ও ইদানিং রাতে নিজের নাম ধরে নিজেই চিৎকার করে। মাঝরাতে ঘুম ভেঙে দেখি ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা টিপে ধরার চেষ্টা করছে। মিথ্যে, একদম মিথ্যে। আমি করি না, তুমি করো। তুমি প্রতি রাতে আমার পাশে শুয়ে ফিসফিস করে বলো যে তুমি আমাকে শেষ করে দেবে। আরিয়ানের তীব্র চিৎকারে ড্রয়িং রুমের কাচের আলমারিটা মৃদু কেঁপে উঠল। জামান আর কথা বাড়ালো না। সে সোফা থেকে উঠে দাঁড়ালো, তারপর বলল, প্লিজ শান্ত হও তোমরা, জাস্ট স্টপ ইট। এখানে একটা বড় ধরনের ভুল বুঝাবুঝি হচ্ছে। আরিয়ান প্রচণ্ড স্ট্রেসে আছে, আর নীলা, তুমি হয়তো ওর এই অবস্থায় প্যানিক করছো। কোনো ভুল নেই ডাক্তার সাহেব, কোনো ভুল নেই। আরিয়ান চায় আমি মরে যাই। ও দিন রাত প্রার্থনা করে আমি যেন শেষ হয়ে যাই, যাতে ও ওই আয়নার ভেতরের মায়াকে নিয়ে সুখে থাকতে পারে। শান্ত হও নীলা। আরিয়ান, তুই ঠিক বুঝতে পারছিস তুই নিজের কতটা ক্ষতি করছিস? আমি কাউকে দেখছি না জামান। আমি তো শুরুতেই বললাম ওটা একটা সাধারণ আয়না। নীলাই জোর করে আমার উপর পাগলামিটা চাপিয়ে দিচ্ছে। ও কেন বারবার মায়ার নাম টানছে? মায়া মরে গেছে, 3 বছর আগে সব শেষ হয়ে গেছে। যদি মরেই গিয়ে থাকে, তবে কাল রাতে কার সাথে কথা বলেছিলে আরিয়ান? কে ফিসফিস করে বলছিল যে সে তোমাকে মুক্ত করতে এসেছে? কেন তুমি কাল রাতে মায়ার সেই নীল ডায়েরিটা পড়াচ্ছিলে? চুপ করো, একদম চুপ। তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিবে। আরিয়ান, তুই এখন প্রচণ্ড হাইপার হয়ে আছিস। এই অবস্থায় কোনো লজিক কাজ করে না। তোর মাথায় এখন এসব কথা ঢুকবে না। নীলা, চলো, আমরা আজ রাতে ওকে ডিস্টার্ব করব না। ও একটু একা থাকুক, ভাবুক। আর আমি পাশের গেস্ট রুমে আছি, কোনো দরকার হলে ডাকিস। তারা ঘর থেকে বেরিয়ে যেতেই যেন এক দমকা হাওয়া এসে লিভিং রুমের বাতিটা নিভিয়ে দিল। না, লোডশেডিং হয়নি, বাল্বটাই হয়তো ফিউজ হয়ে গেছে। পুরো বাড়িটা হঠাৎ এক নিশ্ছিদ্র নিস্তব্ধতায় ডুবে গেল। আরিয়ান অন্ধকারের মাঝে একা দাঁড়িয়ে রইল। তার নিজের ফুসফুসের ওঠানামার শব্দটাও এখন দানবীয় শোনাচ্ছে। তার মনের ভেতরে একটা জেদ চেপে বসল। সে নিজেকে প্রমাণ করতে চায় যে সে পাগল নয়। সে জোর করে ভারী পা ফেলে তার স্টুডিওর দিকে হাঁটল। সে কোনোভাবেই নিজেকে বিশ্বাস করাতে চায় যে আয়নাটা শূন্য, ওখানে কাঁচ আর পারদ ছাড়া কিছুই নেই। স্টুডিওতে ঢুকে সে মেইন সুইচ চাপল, কিন্তু আলো জ্বলল না। এবার হয়তো সত্যিই লোডশেডিং। টেবিলের উপরে রাখা একটা পুরনো মোমবাতি আর দেশলাই খুঁজে সে ওটা জ্বালালো। মোমবাতির হলদেটে কাঁপা কাঁপা আলোয় পুরো ঘরে এক ভৌতিক ছায়ার খেলা শুরু হলো। দেওয়ালে আরিয়ানের নিজের ছায়াটা অবয়বের চেয়েও বড় দেখা দিল। আরিয়ান ধীর পায়ে সে বিশাল অ্যান্টিক আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার ফ্রেমটা কালো কাঠের, তাতে লতাপাতার নিখুঁত নকশা। সে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখো আরিয়ান, কেউ নেই। আয়নাটা একদম খালি। তুমি একজন সফল আর্টিস্ট, তুমি পাগল নও। নীলা মিথ্যে বলছে, জামানও মিথ্যে বলছে। কিন্তু সে যতবার নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, আয়নার ভেতরে পরিবেশটা যেন তত বদলে যাচ্ছে। মোমবাতির আলোয় আয়নার কাঁচটা হঠাৎ ঘোলাটে হয়ে গেল, যেন কেউ ওটার উপর ওপার থেকে গরম নিঃশ্বাস ফেলছে। কুয়াশার মতো একটা আস্তরণ জমেছে কাচের ভেতরের দিকে। সবচেয়ে ভীতিকর ব্যাপার হলো আরিয়ানের নিজের প্রতিবিম্বটা আয়নার ভেতরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অথচ আরিয়ান নিজে ভয়ে তখন কাঁপছিল।
প্রতিবিম্বের মুখে এক পিশাচিক হাসি ফুটে উঠল। হঠাৎ আয়নার ভেতরের আরিয়ানের ছায়াটা একপাশে সরে গেল। সেখানে একটা কুচকুচে অন্ধকার শূন্যতা তৈরি হলো। আরিয়ানের কানের লতিতে কেউ যেন বরফ শীতল ফিসফিসানি দিয়ে বলে উঠল, ওরা তোমাকে বিশ্বাস করবে না আরিয়ান, ওরা তোমাকে পাগল সাজিয়ে দিবে, ওরা তোমাকে আটকে রাখবে। আরিয়ান দুপা পিছিয়ে গেল। তার চিৎকার গলার ভেতরেই আটকে রইল। ফুসফুস যেন বাতাস টানতে ভুলে গেল। বাহিরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। মেঘের ডাকে আকাশটা যেন ফেটে পড়ছে। আরিয়ান ঘরের কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার চোখ দুটো ওই আয়নার দিকে স্থির, যেখানে মোমবাতির আলোয় আয়নাটা জ্বলজ্বল করছে। সে চাইলেও চোখ ফেরাতে পারছে না। আর ঠিক তখনই সেই ধীর গতির অন্ধকারে বুক ছিঁড়ে আয়নার ভেতর থেকে একটা অবয়ব স্পষ্ট হতে শুরু করলো। সে অবয়ব যা আরিয়ানের খুব চেনা, কিন্তু একই সাথে মারাত্মক অচেনা। মায়ার নখগুলো অস্বাভাবিক লম্বা এবং কালো। তার পরনে সেই শেষ দিনে নীল রঙের কামিজ, যা রক্তে ভেজা। তার চোখ দুটো কটর থেকে প্রায় বেরিয়ে আসছে, আর সেখান থেকে কালচে ঘন রক্ত গড়িয়ে পড়ছে তার ফ্যাকাশে গালে। মায়া বলল, আরিয়ান, ওরা তোমাকে শেষ করে দিচ্ছে। নীলা প্রতিদিন তোমার খাবারে স্লো পয়জন মেশাচ্ছে। ওই ডাক্তার জামান আর নীলা মিলে তোমার সব সম্পত্তি লিখে নিতে চায়। আরিয়ান, ওকে শেষ করে দাও। ও আমাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। ওকে মুক্তি দাও, নিজেকে মুক্ত করো। আরিয়ানের মগজে যেন হাজারটা ড্রাম একসাথে বাজতে লাগলো। তার চিন্তা ভাবনা করার ক্ষমতা লোপ পেল। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, নীলাকে সরাতে হবে। নীলাই সব নষ্টের মূল। সে উঠে ধীর পায়ে ড্রয়ারটার কাছে চলে গেল। ড্রয়ারটা টেনে সে সেই ধারালো রান্নাঘরের চাকুটা বের করলো, যা সে বালিশের নিচ থেকে এখানে এনে রেখেছিল। চাকুর ফলায় মোমবাতির আলো ঠিকরে উঠল। তার চোখ এখন লাল, চোয়াল শক্ত। সে নীলার ঘরের দিকে হাঁটা শুরু করলো। পুরো বাড়ি অন্ধকার। নীলার ঘরটা লিভিং রুমের ঠিক পাশেই। আরিয়ান পা টিপে টিপে ঘরে ঢুকলো। বিছানায় কেউ একজন শুয়ে আছে, চাদর দিয়ে ঢাকা। আরিয়ানের হাত কাঁপছে না আর। তার ভেতরে এখন এক আদিম হিংস্রতা। সে মায়ার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে তার কানের ভেতরে। মারো আরিয়ান, মারো। আরিয়ান অন্ধকারের মধ্যেই চাদর জড়ানো শরীরের উপরে চাকু বসিয়ে দিল। একটা চাপা গঙ্গানির শব্দ হলো যেন, কিন্তু আরিয়ান থামল না। সে বারবার উম্মাদের মতো চাকুটা বিধিয়ে চলল। মাংস কাটার আর রক্ত ছিটকে আসার শব্দে ঘরটা ভরে গেল। চাদরটা ভিজে ভারী হয়ে উঠল। যতক্ষণ পর্যন্ত না শরীরের ভেতরে শেষ নড়াচড়াটুকু বন্ধ হলো, আরিয়ান থামল না। আরিয়ান হাঁপাতে হাঁপাতে উম্মাদের মতো বলল, হয়ে গেছে মায়া, হয়ে গেছে। আমি করেছি। এখন আমরা মুক্ত। কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। ঠিক তখনই বিদ্যুৎ চলে আসলো। হঠাৎ আলো আসায় আরিয়ানের চোখ ধাঁধিয়ে গেল। সে চোখের পলক ফেলে বিছানার দিকে তাকালো, কিন্তু বিছানায় কোনো রক্ত নেই, কোনো লাশ নেই। সেখানে শুধু একটা বড় তুলোর বালিশ পড়ে আছে। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। সে তো এতক্ষণ অনুভব করেছে মাংস কাটার অনুভূতি। তবে না, জামানার নীলা ঠিকই বলেছে, ওই আয়নাটাই সব নষ্টের মূল। ওটার একটা ব্যবস্থা আজ করতেই হবে। সে দ্রুত তার স্টুডিওর দিকে এগিয়ে গেল। সে ছুরিটা দিয়ে জোরে জোরে আয়নাতে আঘাত করতে লাগলো। হঠাৎ আয়নাটা ঝনঝন করে ভেঙে পড়ল আরিয়ানের শরীরের উপরে। আয়নার বিশাল কাঁচটা ভেঙে শত টুকরো হয়ে গেছে। আশি ভাঙা কাছের বড় বড় ধারালো ফলাগুলো তার নিজের বুকে বিঁধে গেছে। সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। ঘরে প্রবেশ করেছে ডাক্তার জামান আর নীলা। জামানের মুখে কোনো আতঙ্ক নেই, কোনো শোক নেই। তার ঠোঁটের কোণে এক পিশাচে বিজয়ী হাসি। আর জামানের ঠিক পেছনে দাঁড়িয়ে নীলা। কিন্তু নীলার মুখটা এখন আর নীলার মতো নয়। তার চোখ মুখ অবিকল মায়ার মতো দেখতে। নীলা নাকি মায়া?
তোমরা তোমরা কারা? আরিয়ান, তুই ঠিকই বলেছিলি। এই বাড়িতে একজন খুনি আছে, কিন্তু সেটা নীলা নয়, আর অবভিয়াসলি কোনো ভূতও নয়। তাহলে তাহলে আমি কাকে দেখেছিলাম? মায়া? তোর কি মনে পড়ে আরিয়ান, 3 বছর আগে মায়ার সেই গাড়ির দুর্ঘটনার কথা? পুলিশ ওটাকে ব্রেক ফেলিওর বলেছিল, কিন্তু তুই আর আমি তো আসল সত্যটা জানি, তাই না? না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। মিথ্যে বলিস না আরিয়ান, তুই নিজেই মায়ার গাড়ির ব্রেক লেনে তার কেটে দিয়েছিলি, কারণ তুই তখন নীলার প্রেমে হাবুডুবু খাচ্ছিলি, আর মায়া তোকে ছাড়ছিল না। কিন্তু তুই তো জন্মগত দুর্বল চিত্তের মানুষ। খুনটা করার পর তোর নিজের মস্তিষ্কই সেই ট্রমা আর অপরাধ বোধ সহ্য করতে পারেনি। আমি আমি কোনো খুন করিনি। করেছিস, কিন্তু তোর মন সেই কুৎসিত সত্যিটা আড়াল করতে গিয়ে নিজের স্মৃতি থেকে খুনের অংশটা ডিলিট করে দিল। তার বদলে তোর অবচেতনে জন্ম দিল এক কাল্পনিক মায়ার, যে তোকে তাড়া করে বেড়াতো। আর নীলা? নীলা কোথায়? ও তো ওই যে তোর পাশে দাঁড়িয়েছিল। নীলা? নীলা তো গত 1 বছর ধরে নিখোঁজ আরিয়ান। পুলিশের রেকর্ড অনুযায়ী সে নিখোঁজ, কিন্তু আসল সত্যটা হলো তুই 1 বছর আগেই নীলাকেও খুন করেছিস, যখন সে মায়ার ডায়েরিটা খুঁজে পেয়েছিল। তুই গত 12টা মাস ধরে নীলার মৃতর দেহটা এই স্টুডিওর ঠিক নিচে বেসমেন্টে একটা বড় ডিপ ফ্রিজারের ভেতরে আটকে রেখেছিস। তুই এতক্ষণ যার সাথে কথা বলছিলি, সে তোর নিজের তৈরি করা গিল্ট বা অপরাধ বোধ। আরিয়ান তীব্র আতঙ্কে চারপাশ তাকালো। সে দেখল জামানের পেছনে কেউ নেই। এখানে জামান একদম একা। প্রতিটা কাচের টুকরোয় তার নিজের রক্তাক্ত বিকৃত মুখ প্রতিফলিত হচ্ছে। তাহলে তাহলে তুই এখানে কেন জামান? তুই তো আমার বন্ধু। জামান আরিয়ানের আরো কাছে ঝুঁকে এলো। তার চোখ দুটো লোভ আর হিংসায় চকচক করছে। বন্ধু? তুই কি সত্যিই ভাবতিস আমি তোর বন্ধু? আরিয়ান, 3 বছর আগে মায়াকে সরানোর আইডিয়াটা তোকে কে দিয়েছিল? ওটা আমি দিয়েছিলাম। তোকে ড্রাগস দিয়ে তোর মগজটাকে একটা পুতুলে পরিণত কে করেছে? আমি করেছি। তোকে দিয়ে নীলাকে খুন করানোর পেছনে প্রেসক্রিপশনটাও আমার ছিল। কেন কেন করলি এমন? কারণ তোর এই কোটি টাকার বাড়ি, আর্ট গ্যালারির শেয়ার আর ইন্স্যুরেন্সের টাকা। তুই জানিস তুই যখন জেলে যাবি বা মারা যাবি তখন কি হবে? গত মাসে তোর মানসিক চিকিৎসার নামে যে লিগ্যাল পেপারসগুলো তোকে দিয়ে সাইন করিয়ে নিয়েছিলাম, ওগুলো আসলে কোনো মেডিকেলের ফর্ম ছিল না। ওটা ছিল তোর নিজের হাতের লেখা উইল। বর্তমানে তোর সমস্ত সম্পত্তি সরাসরি ট্রাস্টের নামে ট্রান্সফার হবে, আর সেই ট্রাস্টের একমাত্র ডিরেক্টর আমি, জামান। একটু পরে আমি নিজেই পুলিশকে ফোন করব। তুই যে উন্মাদ হয়ে নিজের স্ত্রীকে খুন করেছিস এবং আত্মহত্যা করার চেষ্টা করেছিস, এটা পুলিশকে বলবো। পুলিশ বেসমেন্ট থেকে নীলার বডি উদ্ধার করবে, আর এখানে এসে তোর সুইসাইডাল বডিটাও পাবে। গেম ওভার আরিয়ান। আরিয়ান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল। তার ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু হঠাৎ করেই মৃত্যু ঠিক আগ মুহূর্তে আরিয়ানের ফ্যাকাশে ঠোঁটের কোণে এক অদ্ভুত শীতল হাসির রেখা ফুটে উঠল। সেই হাসি দেখে জামানের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। সে জিজ্ঞাসা করল, হাসিস কেন? মৃত্যুর মুখে দাঁড়িয়ে তোর এই হাসির মানে কি? তুই তুই নিজেকে খুব বড় সাইকিয়াট্রিস্ট ভাবিস, তাই না জামান? কিন্তু তুই ভুলে গেলি আমিও একজন শিল্পী। মানে কি বলতে চাইছিস তুই? মানুষের মনের সূক্ষ্ম রঙগুলো আমি তোর চেয়ে ভালো চিনি। তুই তুই ভেবেছিলি তোর ড্রাগস দিয়ে আমার মগজটা পুরোপুরি লক করে দিয়েছিলি? না জামান, তুই ভুলে গিয়েছিলি অতিরিক্ত ড্রাগস মাঝে মাঝে উল্টো রিয়াকশন করে। তুই যখন গত সপ্তাহে মায়ার ডায়েরিটা আমার সামনে এনে রেখে আমাকে ওটা পড়াতে বাধ্য করলি, যাতে আমার ভেতরে অপরাধ বোধটা আরও বেড়ে যায়, ঠিক তখনই তোর অজান্তে আমার অবচেতন মনের একটা অংশ জেগে উঠেছিল। আমি বুঝতে পেরেছিলাম আমার পেছনের আসল শয়তানটাকে। তুই তুই সব বুঝতে পেরেছিলি? হ্যাঁ, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। আমি তো নিজেই পাপী, তাই নিজেকে বাঁচানোর চেষ্টা করিনি। কিন্তু তোকে তোকে আমি একা ছেড়ে যাব না জামান। তুই বললি না আমি নিজেই সিসিটিভির ক্যামেরাগুলো ভেঙেছি। হ্যাঁ ভেঙেছি, কিন্তু তুই ওই ভাঙা আয়নার ঠিক উপরে কাঠের ফ্রেমে লতাপাতার নকশার ভেতরে ভালো করে তাকিয়ে দেখেছিস কখনো?
জামান চট করে ভাঙা আয়নাটার উপরে ফ্রেমের দিকে তাকালো। সে দেখতে পেল কাঠের কারুকাজে একদম খাজে একটা ছোট লাল আলো মিটমিট করে জ্বলছে। ওটা একটা ক্ষুদ্র অত্যাধুনিক স্পাই ক্যামেরা এবং ওটার লেন্সটা সোজাসুজি জামালের মুখের দিকে ফোকাস করা। ওটা ডাইরেক্ট ক্লাউড স্টোরেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে জামান। গত আধ ঘন্টা ধরে তুই আমার সামনে দাঁড়িয়ে মায়াকে মারার আইডিয়া দেওয়া, আমাকে ড্রাগস দেওয়া, নীলাকে খুন করানোর স্বীকারোক্তি আর এই সম্পত্তির উইলের গল্প সব কিছু লাইভে রেকর্ড হয়েছে। আমার মরণোত্তর প্রদর্শনীতে এটাই হবে আমার সেরা মাস্টারপিস। জামারের মাথাটা মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে গেল। ফ্রেমের লতাপাতার খাজে মিটমিট করতে থাকা ওই লাল আলোটা যেন এই মুহূর্তে তার জীবনের ডেডলাইন হয়ে দাঁড়িয়েছে। সেই ক্যামেরাটা ভাঙার জন্য হাত বাড়াতে গেল, কিন্তু তার হাতটা মাঝপথেই জমে বরফ হয়ে গেল। সে খুব ভালো করেই জানে ক্লাউড স্টোরেজে লাইভে চলে যাওয়ার ডেটা এই ক্যামেরা ভেঙে বা ফোন টিপে আর ডিলিট করা সম্ভব নয়। তার নিজে তৈরি করা নিখুঁত সাম্রাজ্যটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেনের তীব্র শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। লাউড স্পিকারে পুলিশের গম্ভীর আওয়াজ ভেসে এলো। মিস্টার জামান, আমরা বাড়িটা ঘিরে ফেলেছি। আপনার লাইভ ভিডিওর লিঙ্ক এবং স্বীকারোক্তি আমাদের কন্ট্রোল রুমে অলরেডি সেভ হয়ে গেছে। পালানোর চেষ্টা করবেন না। হাত উপরে তুলে বাইরে চলে আসুন। জামান পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরে পড়ছে। সে যে আরিয়ানকে মারার জন্য এত নিখুঁত জাল বুনেছিল, সেই জালে সে নিজেই আজীবনের জন্য আশ্রয়পৃষ্ঠে আটকে গেছে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get